নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন লেখক পাঁচকড়িতের লেখা অলৌকিক গল্প সর্বনাশিনী। এটি ৩য় পর্ব। এই চিঠিটা পঞ্চম চিঠি। চতুর্থ চিঠির ১১ দিন পরে এই চিঠিটা লেখা হয়েছে। এটাও আপনাদেরকে পড়ে শোনাই। প্রিয় সুরেশ, যা ভেবেছিলাম ঠিক তাই ঘটেছে। সে এসেছে। আমি যেদিন সন্ধেবেলা তাকে পর্বতের মাঝখানে দেখেছিলাম, সেদিন থেকেই আমার মনের মধ্যে বিশ্বাস ছিল সে নিশ্চয়ই একদিন আসবে। কাল রাত্রে সে এসেছিল। আমরা দুজনের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে বসেছিলাম। তুমি নিশ্চয়ই বলবে আমি পাগল হয়ে গেছি, আমার রোগ মোটেই সারেনি। এখনো সেই জ্বর আছে, তাই সেই জ্বরের প্রকোপেই বিকৃত মস্তিষ্কের কল্পনায় আমি ওই প্রেতাত্মাকে দেখতে পাচ্ছি। তুমি কেন বলবে? আমি নিজে অনেকবার বলেছি এই সবই সত্যি। সে সত্যিই এসেছে। কে সে? রক্ত মাংসের দেহধারিণী নারী মূর্তি, অথবা আকাশের প্রাণী, নাকি বায়ুমূর্তি, নাকি আমার কল্পনার সৃষ্টি? যাই হোক, তাতে বড় কিছু এসে যায় না। আমার কাছে এটা মোটেই কল্পনা নয়, বায়ুও নয়, আকাশও নয়, আর মিথ্যেও নয়। সবই সত্যি, অতীব সত্যি। গতকাল রাত্রেও সে এসেছিল। আমার স্ত্রী পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে। আমি অনেক রাত পর্যন্ত সামনের ঘরে বসে সেই গল্পখানা লিখছিলাম। এই সময়ে সে এসে হাজির হলো। প্রত্যেক রাত্রে আমি এটার জন্য প্রতীক্ষা করেছি। দরজার গায়ে মৃদু করাঘাতের শব্দ শুনবার জন্য আমার কান উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করেছে। এটার আশার আশায় প্রতিক্ষণে ব্যাকুল হয়েছি। এখন আমি আমার মনের এই অবস্থা বেশ বুঝতে পারছি। আমি সাঁকোর ওপর ওর পায়ের শব্দ শুনতে পেয়েছি। ৩ বার দরজায় আঘাত সুস্পষ্ট শুনতে পেয়েছি, মাত্র ৩ বার। এর ফলে আমার কঙ্কালসার দেহে যে তীক্ষ্ণ তুষারধারা প্রবাহিত হয়েছে, আমার মস্তিষ্কে একরকম অব্যক্ত বেদনা অনুভব করেছি। আমি সবলে আমার বুক চেপে ধরেছি। তবু সেই শব্দ, সেই দরজায় আঘাত ৩ বার মাত্র। আমি উৎকর্ণ হয়ে শুনেছি। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। ধীরে ধীরে গিয়ে পাশের ঘরের দরজা বন্ধ করে দিলাম। দরজায় শিকল টেনে দিলাম। তারপরে উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করতে লাগলাম। আবার সেই শব্দ, সেই দরজায় আঘাতের শব্দ ৩ বার, মাত্র ৩ বার। এরপর আমি গিয়ে বাইরের দরজাখানি খুলে দিলাম। অতীব শীতল একটা হাওয়া প্রবল বেগে ঘরের মধ্যে ঢুকে পড়ল, আর আমার কাগজপত্র কিছু উল্টে দিল, আর কিছু ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল। স্ত্রীলোকটি ঘরের মধ্যে প্রবেশ করল, আর আমি নিঃশব্দে দরজাখানা বন্ধ করে দিলাম। সে তার মাথা থেকে একটা শাল খুলে কাঁধে ফেলল। গলা থেকে একখানা রঙিন রুমাল খুলে পাশে রেখে দিল। তারপরে আমার সামনে আগুনের কাছে এসে বসল। আমি দেখলাম তার খোলা পা দুখানি তখনও শিশিরে ভেজা।
আমি তার সামনে বসে থাকলাম, বিস্ফারিত চোখে মন্ত্রমুগ্ধের মতো। আমি তার মুখের দিকে তাকিয়েই থাকলাম। সে আমার দিকে তাকিয়ে মৃদু মধুর হাসল। সে হাসি মধুর অথচ বিস্ময়কর, যেন ধূর্ততা সঠতা তাতে মাখা। সে হাসিতে আমি আত্মহারা হয়ে পড়লাম। আমার হিতাহিত জ্ঞান থাকল না। আমি তাকে সর্বস্ব দেওয়ার জন্য প্রস্তুত হলাম, সর্বত্যাগী হতেও প্রস্তুত ছিলাম। সে কোনো কথা বলছিল না, এমনকি নড়ছিল না পর্যন্ত। আমিও তার কথা শুনবার কোনো আবশ্যকতা মনে করলাম না। সেই বিলোল চোখ, সেই চপল দৃষ্টি, তাই যেন আমার সাথে অনেক প্রাণের কথা বলতে লাগলো। সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। তার চোখ আমার চোখের সাথে, আর আমার চোখ তার চোখের সাথে পরস্পর সম্মিলিত। সে আনন্দ, সে সুখ, সে যে কি তা বর্ণনা করবার ক্ষমতা আমার নেই। আমি কতক্ষণ এইভাবে বসেছিলাম বলতে পারবো না। হঠাৎই সে নিজের বুকের কাছে একটা হাত তুলে অত্যন্ত মনোযোগের সঙ্গে কান পেতে কি যেন শুনতে লাগলো। তারপরে পাশের ঘর থেকে একটা খুবই মৃদু শব্দ কানে এলো। অমনি সেই অপরিচিতা বামা সত্য সেই শাকখানা তার মাথায় টেনে নিয়ে উঠে দাঁড়ালো এবং তারপরে অতি দ্রুততার সাথে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে গেল। যাবার সময় অবশ্য দরজা বন্ধ করতে ভুলল না। আমি ভিতরের ঘরে শিকল খুলে কান পেতে শুনলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। এরপর আমি ধীরে ধীরে ফিরে আসলাম আমার জায়গায়। তারপর বোধহয় সেই জায়গাতেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙা মাত্র আমার মনে পড়ে গেল সেই স্ত্রীলোক রাত্রেবেলা রুমালখানা বোধহয় নিয়ে যেতে ভুলে গেছে। সে যেখানে বসেছিল তার চলে যাওয়ার পরেও আমি সেই রুমালটা সেখানেই পড়ে থাকতে দেখেছিলাম। তাই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সেটা লুকাবার জন্য সেদিকে তাকালাম, কিন্তু রুমালটা তখন দেখতে পেলাম না। আমার স্ত্রীর তখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রেখেছে সে। তারপরে আমার চায়ের জন্য জল গরম করতে গেছে। সে আমার দিকে দুই একবার তাকালো। আমি তাকে এর আগে এমনভাবে কখনো তাকাতে দেখিনি, কিন্তু সে কোনো কথা জিজ্ঞেস করলো না, রুমালের কথাও কিছু বলল না। তখন আমার মনে হলো আমি বোধহয় স্বপ্ন দেখেছি। কাল রাত্রে যা কিছু সত্যি মনে হয়েছিল সেগুলো মোটেই সত্যি নয়, সবই স্বপ্ন মাত্র। কিন্তু বিকেল বেলা আমি একবার বাইরে থেকে ভেতরে দেখলাম আমার স্ত্রী সেই সময় সেই অপরিচিতা মহিলার রুমালখানি নিয়ে বিশেষভাবে দেখছে। তার মুখটা অন্যদিকে ছিল, তাই সে আমাকে দেখতে পারেনি, কিন্তু আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে বিশেষভাবে রুমালটাকে পরীক্ষা করছে। আমি অনেকবার ভাবলাম রুমালখানা আমার স্ত্রীরই বোধ হয়। কাল রাত্রে যা কিছু দেখেছি সবই আমার কল্পনা, স্বপ্ন মাত্র। কিন্তু যদি তা না হয়, তবে কাল রাত্রে যে এসেছিল সে প্রেতাত্মা নয়, প্রকৃতই কোনো স্ত্রীলোক। কিন্তু মানুষ মানুষকে চিনতে পারে, বুঝতে পারে। কাল রাত্রে যে আমার সামনে বসেছিল সে রক্ত মাংসের কোনো জীব নয়,
এটা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম। সম্ভবত সে কোনো স্ত্রীলোকই হতে পারে। এখান থেকে 2 ক্রোশের মধ্যে কোনো বস্তি বা লোকালয় নেই। দিনেই এই পার্বত্য পথে চলাফেরা বিপজ্জনক, রাত্রে তো অসম্ভবই। কোন স্ত্রীলোক অন্ধকার রাত্রে এই ভয়াবহ কঠিন পর্বত পথে আসতে সাহস করবে? তার মধ্যে এই ঘোর অন্ধকার, দারুণ শীত, কোনো স্ত্রীলোকের পক্ষেই এই দুর্গম জায়গায় এই ঘরটিতে আসা একেবারেই অসম্ভব। আরও কারণ আছে। কোনো স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থি মজ্জায় গলিত তুষার স্রোত প্রবাহিত হয়। যাই হোক, সে যেই হোক, সে যদি একবার আসে তাহলে তার সাথে অবশ্যই কথা বলবো। আমি হাত বাড়িয়ে তাকে ধরতে চেষ্টা করব। তাহলেই দেখতে পাবো সে রক্তমাংসের জীব না বায়ু, কেবল কল্পনা, কেবলই শূন্য, একটা ছায়া মাত্র। ইতি তোমার মনমতো। এইবারে আমার হাতে আছে 6 নাম্বার চিঠি। প্রিয় সুরেশ, এই সকল চিঠি কখনো যে তুমি পাবে সে আশা আমার নেই। আমি এখন থেকে এই সকল চিঠি তোমাকে পাঠাবো না। তোমার কাছে এই সবই পাগলের পাগলামি, উন্মত্তের প্রলাপ ব্যতীত আর কিছুই বোধহয় হবে না। যদি কখনো দেশে ফিরি তাহলে হয়তো কোনোদিন না কোনোদিন এই সবই চিঠি তোমাকে দেখাবো, তবে শীঘ্রই নয়। যখন এসে এই সকল চিঠি নিয়ে আমি নিজেও হাসি তামাশা করতে পারবো, কেবল সেই সময়েই তোমাকে এই সব চিঠি দেখাবো। এখন আমি এগুলো লিখছি শুধুমাত্র মনের যাতনায়। এগুলোকে এইভাবে না লিখলে হয়তো আমার চিৎকারই একমাত্র মনের যাতনা লাঘব করার একমাত্র উপায় হবে। সেই অপরিচিতা যুবতী প্রত্যেক দিন রাতে আসে, সেই রকমই আগুনের কাছে এসে বসে, আবার সেই রকমই আমার দৃষ্টির সাথে দৃষ্টি বিনিময় করে। সেই কুহুকিনী মৃদু মধুর হাসি হাসে। আমার মস্তিষ্ক ঘোর তররূপে চঞ্চল হয়ে ওঠে। আমি আত্মহারা হয়ে যাই। আমার অস্তিত্ব যেন তার মধ্যে লীন হয়ে যায়। এখন আমার লেখা সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে। লিখবার চেষ্টা করেও পারি না। আমি সাঁকোর উপর তার শুভাগমনের পদশব্দ শুনতে পাই। ঘাসের উপর পদশব্দ, দরজায় মৃদু করাঘাতের শব্দ শুনবার জন্য ব্যাকুল চিত্তে উৎকর্ণ হয়ে থাকি। সে আসলে সে একই ভাব। আমি তার সাথে কথা বলি না। আমি আর আমার মধ্যে থাকি না। কোনো কথাই আর মনে হয় না। সেও কোনো কথা বলে না, কেবল সেই রকমভাবে চেয়ে থাকে আর সেই একই রকমভাবে হাসতে থাকে। প্রত্যেক দিন আমি মনে করি আজ সে আসলে আমি নিশ্চয়ই তার সাথে কথা বলবো, নিশ্চয়ই তাকে স্পর্শ করব। কিন্তু সে যখনই মাত্র আসে আমি সব কথা ভুলে যাই। আমার অস্তিত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। কাল রাত্রে আমি যখন তার মুখের দিকে তাকিয়েছিলাম, সেই সময়ে ক্রমে আমার মন তার অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে গেল। হঠাৎ করেই যেন তার ঠোঁট ঈষৎ ফাঁক হলো। সে চমকে উঠে দাঁড়ালো। আমি পাশের ঘরের জানলা থেকে তাকালাম এবং তাকানো মাত্র দেখতে পেলাম কে যেন জানলা থেকে
হঠাৎ করে সরে গেল। আর অন্যদিকে নিমেষের মধ্যে সেই শাল মাথায় নিয়ে দ্রুত পদে ওই অপরিচিতা যুবতী ঘরের বাইরে বেরিয়ে গেল এবং দরজাটাও বন্ধ করে গেল। আমি আলো নিয়ে পাশের ঘরে গেলাম। দেখলাম আমার স্ত্রী ঘুমিয়ে আছে। এতে তোমার মন মতো।